ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আজকের নিবেদন ভয়ের মুখোশ গল্পের প্রথম পর্ব। চায়ের দোকানের সামনে একটা বেঞ্চ পাতা ছিল, তার উপরে দুজনে একেবারে পাশাপাশি বসে, দীপু আর তপু, দীপক আর তপেন। দুজনে একই বাড়ির ছেলে। গলির একেবারে কোণে যে লাল বাড়ি, তারই একতলার ভাড়াটে, খুড়তুতো জ্যাঠতুতো ভাই, প্রায় এক বয়সী। খুব হিসেব করে দেখলে জানা যায় দীপু তপুর চেয়ে মাস দুয়েকের বড়। পাড়ার হিন্দু নিকেতনে দুজনে 8 ক্লাসে পড়ে। পড়ে মানে বই খাতা হাতে করে স্কুলে যায়, এই পর্যন্ত। ক্লাসে বেশিক্ষণ থাকে না, বেরিয়ে পড়ে। তারপর সারাটা দুপুর টোটো করে ঘুরে বেড়ায়। এখন লোকের বাগান বিশেষ নেই, গাছপালা কেটে কারখানা চালু হচ্ছে, কাজেই পরের বাগানের ফল পাকুড় চুরি করার সুবিধে নেই, খালে বিলে মাছ ধরবার সুযোগ নেই। দুজনে শহরের পথে পথে ঘুরে বেড়ায়। কোথাও সাধুর ভেলকিবাজি দেখে, কোথাও বানর নাচ, আবার কোনো কোনো দিন বই খাতা মাথায় পার্কে টানা ঘুম লাগায়। এর জন্য বাড়িতে যে লাঞ্ছনা জোটে না এমন নয়। তপেনের বাপ নেই, অনেকদিন আগে মারা গেছে। দীপুর বাবাই অভিভাবক। ধরেন যখন, তখন দুজনকে আধমরা করেন, আস্ত একটা কঞ্চি পিঠের উপরে ভাঙেন। দিন কয়েক ঠিক থাকে, স্কুলে যায়, বাড়িতে মাস্টারের কাছে পড়তে বসে, তারপর আবার যে কে সেই। সেদিন রবিবার, স্কুলের বালাই নেই, লেখাপড়ার পাঠ নেই। ভোরবেলা 2 কাপ চা আর 2খানা রুটি খেয়ে দুজনে রাস্তায় বেরিয়ে পড়েছে। বেঞ্চে বসে বসে ভাবছে এরপর কি করা যায়। কিন্তু অন্য কিছু ভাববার আর সময় পেল না। হইচই চিৎকারে চমকে রাস্তার দিকে চোখ ফেরালো। একটা কানা ভিখারি রাস্তার এপার থেকে ওপারে যাচ্ছিল, লাঠি ঠুকে ঠুকে। হঠাৎ ইট বোঝাই একটা লরি এসে পড়ল। দীপু আর তপু যখন গিয়ে পৌঁছলো, দেখলো চাপ চাপ রক্তের মাঝখানে ভিখারিটা নিশ্চল হয়ে পড়ে আছে। বেঁচে আছে কিনা কে জানে। লরিটা পালাতে পারেনি, লোকেরা আটকে রেখেছিল। দীপু আর তপু ধরাধরি করে ভিখারিকে লরির উপরে তুলল। ড্রাইভারকে বলল দ্রুত হাসপাতালের দিকে চলতে। মাঝপথ থেকে একটা পুলিশও উঠে পড়ল ড্রাইভারের পাশে। শহরের হাসপাতালে যখন গিয়ে পৌঁছলো, তখন দুপুরের রোদ চারিদিক জ্বালিয়ে দিচ্ছে। প্রায় 8 ঘন্টার ওপর অপেক্ষা করার পর ভিখারিকে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যাওয়া হলো। দীপু আর তপু বসেই রইল। একটা নার্স এসে তাদের সামনে যখন দাঁড়ালো, তখন প্রায় 5টা বাজে। দীপু আর তপু দুজনেই অতিষ্ঠ হয়ে উঠেছিল। কি হলো, কি হলো, কেমন আছে? না, বাঁচানো গেল না, মারাই গেছে। ভিখারিটা শেষ হয়ে গেল, আর কোনোদিন তার গান শোনা যাবে না। দুজনে ক্লান্ত পায়ে, পরিশ্রান্ত দেহে যখন বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালো, তখন চারিদিকে সন্ধ্যার অন্ধকার নেমেছে। দরজার কড়ায় আর হাত রাখতে হলো না। দীপকের বাবা লিকলিকে বেত হাতে উঠানের একপাশে দাঁড়িয়েছিলেন। একেবারে ঝাঁপিয়ে পড়ল দুজনের ওপরে। তারপর এলো পাথালি মার। সেই 7 সকালে চা রুটি খেয়ে দুজনে বেরিয়েছিল। সারাটা দিন পেটে কিছু পড়েনি। তারপর উদ্বেগ আর উৎকণ্ঠায় দুজন ব্যাকুল ছিল। চিৎকার করে আসল ব্যাপারটা বোঝাবার চেষ্টা করলো, কোনো ফল হলো না। রাগ চণ্ডাল। রাগলে দীপকের বাবা চণ্ডালেরও অধম। দুজনের চুলের মুঠি ধরে অবিশ্রান্ত প্রহার। বাড়ির লোক দীপকের বাপকে খুব চেনে, সেই জন্য কেউ বাড়ির বাইরে এলো না। দীপকের বাবা নিজে যখন ক্লান্ত হয়ে পড়লেন, তখন বেতটা উঠানে আছড়ে ফেলে দিয়ে পাশের ছোট দরজা দিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়লেন। একটা পেঁপে গাছের তলায় দীপু আর তপু
নির্জীবের মতো পড়ে রইল। শরীরের অনেক জায়গায় কেটে রক্তপাত হচ্ছে, দু এক জায়গায় কালশিটে পড়েছে, তালু পর্যন্ত শুকিয়ে কাঠ। এই সময় একটু জল পেলে হতো, কিন্তু কোথায় জল? কে দেবে জল? তপু আস্তে আস্তে উঠে দাঁড়ালো। টলতে টলতে দীপুর কাছে গিয়ে চাপা কণ্ঠে ডাকলো, দীপু, এই দীপু। দীপু চোখ চেয়েছিল, বলল, কি? এ বাড়িতে এ বাড়িতে আর থাকবো না। কোনো কথাই যেটা শুনতে চাইলো না, বেমালুম পেটালো শুধু। দীপু উঠে দাঁড়ালো, জামা থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে বলল, আমারও থাকতে ইচ্ছে করে না, থাকতে ইচ্ছে করে না এই বাড়িতে। চল, চল, আমরা কোথাও চলে যাই, আমরা কোথাও চলে যাই। রাত তখনও বেশি হয়নি, পথে লোক চলাচল রয়েছে। দীপু আর তপু আলোর সীমানা থেকে সরে অন্ধকার দিয়ে হাঁটতে লাগলো, যাতে কারো চোখে না পড়ে। তাছাড়া আলোয় শরীরের রক্তাক্ত চিহ্নগুলো দেখা যাবে। প্রায় মাইল খানিক চলার পর দুজনে থামলো। আর তাদের চলার শক্তি নেই, সারা দেহে অসহ্য যন্ত্রণা। অনেক দূরে হেডলাইট জ্বালিয়ে একটা লরি আসছে, সেই দিকে চেয়ে রইল। লরিটা কাছে আসতেই দীপু তার উপরে তুলে চেঁচাতে লাগলো, থামো, থামো, আহ, জরুরি দরকার আছে, একটু থামো। লরিটা থামলো একটু দূরে। দীপু আর তপু দৌড়ে লরির কাছে গিয়ে দাঁড়ালো। ড্রাইভার জানালা দিয়ে মুখ বাড়িয়ে প্রশ্ন করলো, ক্যা হুয়া, থামতে বললে কেন? দীপু বলল, কোথায় যাচ্ছে লরি? শহরে, খিদিরপুর ডোকে। আমাদের আমাদের নিয়ে যাবে লরিতে? ড্রাইভার বিস্মিত হলো, তোমরা দুটো বাচ্চা, এ তো রাতে, কোথায় যাবে? খিদিরপুরে যাব আমরা, মাসিমার বাড়ি। পয়সা হারিয়ে ফেলেছি, তাই বাসে উঠতে পারছি না, আমরা খিদিরপুরে নেমে যাব। ড্রাইভার কিছুক্ষণ কি ভাবলো, ঝুঁকে পড়ে দুজনকে দেখলো, তারপর দরজা খুলে বলল, উঠে এসো। তারপর একটানা যাত্রা, মসৃণ পথ, মাঝে মাঝে অন্য যানবাহনের আসা যাওয়া। ড্রাইভার এক মনে গাড়ি চালাচ্ছে। দুটো জিজ্ঞাসা করল, লরিতে কি আছে? পাট, পাট নিয়ে যাচ্ছি। কোথায় যাবে পাট? আমি তো খিদিরপুর ডোকে মাল খালাস করে দিব, সেখান থেকে জাহাজে উঠে পাট বিলেতে যাবে। দীপু দীর্ঘশ্বাস ফেলল, মানুষ না হয়ে পাট হলেই বুঝি ভালো হতো, এভাবে মেরে কেউ লোপাট করে দিতে পারতো না। তাছাড়া মহানন্দে ঢেউয়ের বুকে দুলতে দুলতে দেশ দেশান্তরে পাড়ি দেওয়া যেত। একটু বোধহয় ঢুলুনি এসেছিল দুজনের। হঠাৎ ড্রাইভারের কথায় চমকে উঠল, এ তো খিদিরপুর, তোমরা কোথায় নামবে? দীপু আর তপু চোখ খুলে বাইরে দেখল, সারি সারি অনেক জাহাজ দেখা যাচ্ছে। কিছু জাহাজ মাঝ নদীতেও নোঙর করা। রাত বলে মনে হচ্ছে না, চারিদিকের আলোর রোশনাই। এখানেই থামাও, আমরা নেমে পড়ি। লরি থামলো, ড্রাইভার দরজা খুলে দিল। দীপু আর তপু রাস্তার ওপরে নেমে দাঁড়ালো। লরিটা অদৃশ্য হয়ে যেতে দীপু বলল, চল, গঙ্গার জলে মুখ হাত ধুয়ে নি, রক্ত শুকিয়ে রয়েছে, সেগুলোও মোছা দরকার। দুজনে সাবধানে ধাপে ধাপে বেয়ে নেমে গেল। মুখ হাত পা ধুলোই, আজলা করে সেই অপরিষ্কার জলই পান করলো। তারপর দুজনে ইতস্তত মাল ছড়ানো জেটির ওপরে বসলো। তপু বলল, এবার কোথায় যাবি? জাহাজের মাস্তুলের দিকে চেয়ে দীপু বলল, জাহাজে চড়ে
দূরে কোথাও চলে যাব। তপু আপত্তি করতে যাচ্ছিল, হঠাৎ পিঠের যন্ত্রণাটা বেড়ে উঠল। মনে পড়ে গেল জ্যাঠার অমানসিক অত্যাচারের কথা। সে বলল, ঠিক বলেছিস, অনেক দূরে চলে যাব, অনেক দূরে। এদেশে এদেশে আর ফিরে আসবো না, এদেশে আর ফিরে আসবো না। তপু বুঝতে পারল তার দুটি চোখ বেয়ে জলের ধারা গড়িয়ে পড়ছে। দীপু উঠে দাঁড়ালো। চল, একটু ঘোরাফেরা করে দেখি। এক জেটি থেকে বেরিয়ে দুজনে পাশের জেটিতে গিয়ে ঢুকলো। এখানেও একটা জাহাজ দাঁড়িয়ে আছে, জেটি ভর্তি নানা রকম কলকবজা, বড় বড় যন্ত্রপাতি। একেবারে কোণের দিকে গোল গোল লোহার বাটি, বিরাট আকার, ওপরের অর্ধেক ঢাকা খোলা। দীপু উঁকি দিয়ে বলল, ঢুকতে পারবি এর মধ্যে? তপু ঝুঁকে একবার দেখলো, দীপুর দিকে চেয়ে বলল, তারপর তারপর দুজনে জাহাজে উঠবো। সে কি, দেখ না, আমি আগে উঠি, তারপর তুই উঠিস। এদিকে ওদিকে চেয়ে দীপু ডালার ফাঁক দিয়ে ভিতরে ঢুকে পড়ল। কুলিরা জেটির ওপর কেউ নেই। রাস্তার ওপর জটলা করছে। খুব সাবধানে তপুও ঢুকে পড়ল, একটুও শব্দ না করে। ভিতরে অনেকখানি জায়গা। দুজনে গুঁটি সুটি করে শুতেও কোনো অসুবিধে হলো না, বরং বাইরে ঠান্ডা হাওয়ার প্রকোপ থেকে বাঁচল। দুজনে ঘুমে অচেতন হয়ে পড়েছিল। কি হলো? হঠাৎ তপুর ঘুম ভেঙে গেল। মনে হলো সব শুদ্ধ কে যেন তাদের শূন্যে তুলছে। প্রথমে সে মনে করলো ভূমিকম্প হচ্ছে। দীপুকে জড়িয়ে ধরে বলল, এই দীপু, এই দীপু, ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প হচ্ছে রে। দীপু একটা হাত তপুর মুখের উপর চেপে ধরে বলল, চুপ, চুপ কর, চুপ কর, ভূমিকম্প নয়। তবে ট্রেনে করে আমাদের জাহাজে ওঠাচ্ছে। অনেকক্ষণ আমি জেগে আছি, সব দেখেছি। যেমন শুয়েছিলি তেমনি শুয়ে থাক। তপু শুয়েই ছিল। দীপুর কথায় আরো সরে এসে কুঁকড়ে শুয়ে পড়ল। দুই হাতে দীপুকে ঝাপটে ধরল। বড় বাটিটা খুব দুলছে। মনে হলো এদেশের মাটি থেকে দীপু আর তপুকে যেন টেনেই হিঁচড়ে নিয়ে যাচ্ছে বিদেশে, সব মায়া, সব সম্পর্ক কাটিয়ে। খুব জোরে একটা শব্দ হলো। মনে হলো বাটিটা মাটির উপর থেকে কে যেন আছড়ে ফেললো। দীপু আর তপুর শরীর অসহ্য যন্ত্রণায় কেঁপে উঠল। বাইরে কুলিদের ইতস্তত কোলাহল, লোহার চেনের আওয়াজ। দুজনের অদম্য ইচ্ছে হলো উঠে একবার অবস্থাটা দেখবে, কিন্তু অনেক কষ্টে কৌতূহল দমন করলো। মনে হলো চাকার উপরে বসিয়ে বাটিটাকে কারা টেনে নিয়ে যাচ্ছে। গড় গড় করে শব্দ, আবার ঘটাং করে আওয়াজ। এবার ফাঁক দিয়ে খুব ঠান্ডা বাতাস বইছে। বোধহয় রেলিং এর ধারে বাটিটা রেখেছে। জলের ছলাৎ ছলাৎ শব্দ শোনা যাচ্ছে। একটু একটু করে বাইরের হট্টগোল কমে গেল। ঘুম নেমে এলো দীপু আর তপুর চোখে। একসময় অনেকগুলো লোকের কথা বলার আওয়াজে দুজনের ঘুম ভেঙে গেল। প্রথমে ঠিক কিছু বুঝতে পারল না। মনে হলো নিজেদের বিছানাতেই বুঝি শুয়ে আছে, কিন্তু এত হট্টগোল কিসের? আবার কেউ লরি চাপা পড়লো নাকি, যে জন্য লোকেদের চেঁচামেচি শুরু হয়েছে? দুজনে প্রায় একসঙ্গে চোখ খুলল। দেখলো
ডালার ফাঁকে গোটা ৩-৪ মুখ উঁকি দিচ্ছে, ছোট ছোট চোখ, শুকনো কঠিন চেহারা, মাথায় সাদা টুপি। দীপু আর তপু উঠে বসলো। কে তোমরা? এর মধ্যে এলে কি করে? পরিষ্কার বাংলা ভাষা, উচ্চারণে একটু জড়তা আছে, কিন্তু বুঝতে কোনো অসুবিধা হলো না। কি কথা বলছো না কেন? বেরিয়ে এসো, বেরিয়ে এসো। ঢোকা যত সহজ ছিল, বেরিয়ে আসা মোটেই তত সহজ নয়। বেরোবার চেষ্টা করতে গিয়েই দীপু আর তপু সেটা বুঝতে পারলো। বাইরে দাঁড়ানো লোকগুলো বোধহয় বুঝলো। একজন লোহার মতো শক্ত দুটো হাত বাড়িয়ে দীপুকে ধরলো, তারপর তাকে টেনে বার করে জাহাজের ডেকের ওপর দাঁড় করিয়ে দিল। আবার সেইভাবে তপুকেও বাটি থেকে বাইরে নিয়ে এলো। উঠো, উঠো, উম, উম, উঠো, হাত ধরো, হাত ধরো, হাত। ডেকের উপর দাঁড়িয়েই দুজনে অবাক। চারিদিকে শুধু জল আর জল। গঙ্গার মতো ঘোলাটে কাদা জল নয়, ফিকে সবুজ জলের রং, মাঝারি আকারের ঢেউ। ঢেউয়ের সঙ্গে ঢেউয়ের ধাক্কায় সাদা ফেনা সৃষ্টি হচ্ছে, কোথাও স্থলের চিহ্ন মাত্র নেই। বিরাট জাহাজ, মাস্তুলে নিশান উঠছে, কালো একটা চোঙের মধ্যে দিয়ে ধোঁয়ার কুণ্ডুলি বেরিয়ে যাচ্ছে। ডেকের ওপর সার দিয়ে দাঁড়ানো একদল লোক, সবার পরনে একই রঙের পোশাক। যে লোকটা ওদের তুলেছিল সে এগিয়ে এসে বলল, কই, বললে না তো কে তোরা? এর মধ্যে কি করে এলি? দীপু এবার সকলের মুখের দিকে দেখে নিল, তারপর বলল, আমার নাম দীপক, আর ওর নাম তপেন। আমরা দুই ভাই। দুই ভাই? দুই ভাই? তা এর মধ্যে কি করে এলে? জেটিতে যখন এগুলো রাখা ছিল তখন আমরা এর মধ্যে ঢুকেছি। কিন্তু কেন? এ পর্যন্ত বলতে কোনো অসুবিধা ছিল না, কিন্তু এবার কি বলবে, কি করে বলবে? বাড়িতে মার খেয়ে পালিয়ে এসেছিল, এদেশের ওপর বীতশ্রদ্ধ হয়ে বাইরে কোথাও চলে যেতে চেয়েছিল। দীপুকে চুপ করে থাকতে দেখে লোকটা ধমক লাগালো, কি চুপ করে আছে যে, কথা বলো। তপু এতক্ষণ চারিদিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে হালচাল দেখছিল, এবার এক পা এগিয়ে এসে বলল, আমাদের কেউ কোথাও নেই, শুধু এক সৎ মা আছে, ভীষণ নির্যাতন করে, বের করে দিয়েছে বাড়ি থেকে। কিন্তু এভাবে মালের জাহাজে লোক যাওয়ার নিয়ম নেই। এ কথার দীপু আর তপুর কোনো উত্তর দিল না। ইতিমধ্যে লোকগুলো গোল হয়ে দাঁড়িয়েছে, জটলা করছে নিজেদের মধ্যে। একটু পরে সেই লোকটাই এগিয়ে এলো, বলল, চলো, তোমাদের ক্যাপ্টেনের কাছে যেতে হবে। আগে আগে দীপু আর তপু, পেছনে জন তিনেক লোক সিঁড়ি বেয়ে ওপরে উঠল। ডেকের ওপর আবার একটা ডেক, তার মাঝখানে সাদা রঙের ছোট সিঁড়ি। সেই সিঁড়ি বেয়ে সবাই আরো ওপরে উঠল। সিঁড়ির শেষে ছোট্ট একটা ঘর, গোল কাঁচের জানালা, ঝকঝকে তকতকে ব্রাশের হ্যান্ডেলের দরজা। একটা লোক বন্ধ দরজায় আস্তে আস্তে টোকা দিল, সাব, সাব। দরজা খুলে গেল। দীর্ঘ চেহারার একটা লোক দরজার সামনে এসে দাঁড়ালো, হাঁসের পালকের মতো সাদা ধবধবে পোশাক, ষাঁড় ষাঁড় বোতাম বসানো, মাথায় হেলমেট ধরনের টুপি। এই তাহলে ক্যাপ্টেন। ক্যাপ্টেন ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে? মেশিন কাভারের মধ্যে এই দুটো ছেলে সাহেব। কি? ক্যাপ্টেনের কণ্ঠে অবিশ্বাসের সুর। কয়েক পা এগিয়ে এসে দাঁড়ালো কেবিনের চৌকাঠ পেরিয়ে।
আর সঙ্গে সঙ্গে চোখে পড়ে গেল একপাশে জড়াজড়ি করে দীপু আর তপু দাঁড়িয়ে। আরে, এ তো একদম বাচ্চা! ক্যাপ্টেন হাতের ইশারায় দুজনকে ডাকলো। দীপু আর তপু আস্তে আস্তে পা ফেলে ফেলে সামনের দিকে গিয়ে দাঁড়ালো। কে তোমরা? জাহাজে চড়েছ কেন? দীপু আর তপুকে কিছু বলতে হলো না, দলের লোকরাই বলল, এরা বুঝি দুই ভাই হবে সাব, বাড়িতে মার অত্যাচারের জন্য পালিয়ে এসেছে, কিন্তু জাহাজে উঠলে জাহাজের ভাড়া দিতে হবে। তপু আর দীপু হিসাব করলো। তপুর পকেটে ৮ আনা আছে আর দীপুর পকেটে একটা সিকি, টিফিনের পয়সা থেকে বাঁচানো। একজনের কাছে কত আছে আর একজনের জানা। তাই তপু বলল, আমাদের কাছে ১২ আনা আছে, এতে আপনার জাহাজের ভাড়া হবে? রাগ করতে গিয়েও ক্যাপ্টেন হেসে ফেলল। ও বাবা! ক্যাপ্টেন বাঙালি নয়, কিন্তু বাংলা কথা বলতে পারে, ভাঙা ভাঙা বাংলা বুঝতে পারে। হাসি চেপে বলল, এ জাহাজ প্রথমে রেঙ্গুন যাবে, একজনের ভাড়া ডেকে ২৫ টাকা, দিতে পারবে? প্রায় একসঙ্গে দীপু আর তপু মাথা নাড়ল। না। তাহলে? কি ব্যাপার, ভিড় কিসের এত? পিছন থেকে ভারী গলার আওয়াজে চমকে দীপু আর তপু মুখ ফেরালো। বেশ মোটাসোটা চেহারা, গোলগাল মুখ, মাথাটা ডিমের মতো মসৃণ, মাথায় একগাছা চুল নেই, চোখে চশমা। ক্যাপ্টেন উত্তর দিল, এই যে ডাক্তার, আপনার দেশের লোকের কাণ্ড দেখুন। কি হলো? ডাক্তার ঠিক দীপু আর তপুর পিছনে এসে দাঁড়ালো। রাত্রিবেলা চুপি চুপি কখন মেশিনের কাভারের মধ্যে ঢুকে বসেছিল, বিনা ভাড়ায় জাহাজ চড়বার শখ। ডাক্তার চোখ ফিরিয়ে দীপু আর তপুকে দেখলো, তারপর বলল, আমাদের দেশের ছেলেরাই তো এসব করে, পাহাড় পর্বত লীন করে, ময়ূরপঙ্খী ভাষায় ঢেউয়ের বুকে গুলির সামনে বুক পেতে দেয়, কিন্তু এরা দেখছি নিতান্ত বাচ্চা। কিন্তু মাছ দড়িয়ায় এদের নিয়ে কি করা যায়? উপস্থিত এদের চেহারা দেখে বুঝেছি, বুঝলে, অনেকক্ষণ বোধ হয় পেটে কিছু পড়েনি, এদের কিছু খাওয়ার বন্দোবস্ত করো। ক্যাপ্টেন হেসে বলল, তারপর? তারপর আর কি, রেঙ্গুনে পৌঁছাবার পর ফিরতি জাহাজে যাদের বাচ্চা তাদের কাছে পাঠিয়ে দেওয়া যাবে। কই, এসো তোমরা আমার সঙ্গে। ডাক্তারের পিছন পিছন দীপু আর তপু সিঁড়ি বেয়ে নেমে এলো। বিদেশে গিয়ে তোমরা কি করবে? আমি তো বুঝতে পারছি না, লেখাপড়া এমন কিছু জানো না যে চাকরি করবে, হাতে কলমে কোনো কাজ জানো না যে কারখানায় কাজ পাবে। তপু বলল, আমরা অত কথা কিছু ভাবিনি, রাগের মাথায় বেরিয়ে এসেছি। এমন সময় দরজা ঠেলে একটা লোক ঢুকলো। তার হাতে একটা ট্রে, তাতে ২ কাপ দুধ, অনেকগুলো পাউরুটির টুকরো, ২টো ডিম সেদ্ধ আর এক রাস ফল। লোকটা সেগুলো টেবিলের উপর নামিয়ে রাখার আগেই দীপু আর তপু সাগ্রহে জিনিসগুলো টেনে নিল, কিন্তু খেতে যাবার মুখেই বিপদ। একটু দাঁড়াও, ডাক্তারের গম্ভীর গলার স্বর। দুজনেই চমকে উঠল। আবার কি হলো? খাবার ব্যাপারে জাহাজে অন্য কোনো নিয়ম আছে নাকি? তপু, তোমার হাতের লালচে দাগটা কিসের? দীপু উঠে শার্টটা টেনে খুলে ফেলল। ডাক্তারের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে পড়ল। দেখুন, দেখুন পিঠের অবস্থা, সারা পিঠ জুড়ে কালশিটে আর রক্তাক্ত আঁচড়। দীপু দেখা দেখি ততক্ষণে তপুও জামা খুলে ফেলেছে, তার পিঠেও একই অবস্থা। ইস, আহা হা হা, কচি ছেলেকে এভাবে কেউ মারে? ডাক্তার আলমারি খুলে তুলো আর ওষুধ বের করলো, তারপর খুব সাবধানে
তপু আর দীপুর আঘাত চিহ্নের উপর লাগিয়ে দিল। খাবার শেষ হতে মিনিট 10 বেশি লাগলো না। এবার তোমরা বাইরের ডেকে চলে যাও, তোমাদের থাকার ব্যবস্থা একটা করছি। দুজনে বেরিয়ে এলো। বেরিয়ে এসে অবাক, ঘুটঘুটে অন্ধকার। কেবিনে বাতি জ্বলছিল বলে কিছু বোঝা যায় না। আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। জল এখন আর ফিকে সবুজ নয়, গাঢ় কালো। ঢেউয়ের আকার দারুণ বেড়েছে। হাওয়ার বেগের জন্য এগোনোই দুঃসাধ্য, ঠেলে যেন পিছনে হটিয়ে দিচ্ছে। একটা লোক দৌড়ে পাশ কাটিয়ে যাচ্ছিল। ওদের দেখে বলল, নিচে চলে যাও, তোমরা নিচে যাও, ভীষণ ঝড় উঠেছে, নিচে নিচে। নিচে নিচে আর কোথায় যাবে? এই জাহাজের কোথায় কি আছে কিছুই তাদের জানা নেই, জানার অবকাশও পায়নি। ছুটতে ছুটতে তারা সিঁড়ি দিয়ে নিচে চলে এলো। একেবারে জাহাজের খোলে নেমেই থমকে দাঁড়িয়ে পড়ল। মিষ্টি একটা গন্ধ, অন্নপ্রাশনের ভাত উঠে যাবার দাখিল। একটু একটু করে এগিয়ে গিয়ে দেখলো এক গাদা ছাগল বাঁধা রয়েছে। এদিকে খাঁচার উপরে খাঁচা, তার মধ্যে মুরগি, হাঁস আর কুমড়ো। গন্ধে দাঁড়িয়ে থাকাই মুশকিল, কিন্তু উপরে উঠবার উপায় নেই। বোঝা গেল জাহাজটা বেশ দুলছে, একেবারে এদিক থেকে ওদিক আর একবার ওদিক থেকে এদিক। দোলার সঙ্গে পাঁঠা, মোরগ, হাঁসের ঐক্যতানে কানে তালা ধরবার জোগাড়। দুজনে নাক চেপে সিঁড়িতেই বসে পড়ল। একটু আগে যেসব সুখাদ্য পেটে গিয়েছিল সেগুলো পাক দিয়ে উঠতে লাগলো, গন্ধে আর জাহাজের দোলানিতে। দু হাতে মুখ চেপে ধরে দুজনে বমির বেগ সামলালো। প্রায় আধ ঘন্টার ওপর এভাবে চলল। তারপর মনে হলো জাহাজ যেন একটু সামলে নিল, বোধহয় ঝড়ের বেগ কমেছে। ওরা সাবধানে সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলো। সমস্ত ডেকটা ভিজে গিয়েছে, বোধহয় প্রচন্ড বৃষ্টি হয়েছে। এক জায়গায় কুণ্ডুলি পাকানো ম্যানিলা দড়ি ছিল। দুজনে তার উপরে গিয়ে বসল। একটা লোক কাছে আসতে তপু জিজ্ঞাসা করল, খুব বৃষ্টি হয়ে গেছে বুঝি? ঝাড় রেখে লোকটা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, বৃষ্টি কোথায়, এ তো ঢেউয়ের জল। ঢেউ? হ্যাঁ, ঝড়ের সময় ঢেউয়ের সাইজ 3 তলা 4 তলা পর্যন্ত হয়। এদিক দিয়ে ঢেউ উঠে ওদিক দিয়ে বেরিয়ে যায়, একেবারে ডেক ভাসিয়ে। বিস্ময়ে দীপু আর তপু অনেকক্ষণ কথা বলতে পারল না। কিছুক্ষণ পরেই দমকলের ঘন্টার মতো ঢং ঢং করে ঘন্টা বাজতে লাগলো। ওটা দমকলের ঘন্টা নয়, খাবার ঘন্টা। দীপু আর তপু একটু আশ্বস্ত হলো। ওরা সকলের সঙ্গে খেতে চলল। এভাবে 2 দিন 2 রাত কাটল। 3 দিনের দিন সকাল থেকেই সারা জাহাজে বেশ একটু চাঞ্চল্য। কাজ করবার ফাঁকে ফাঁকে সবাই চোখের ওপর আড়াআড়ি ভাবে হাত রেখে জলের ওপারে চেয়ে চেয়ে কি দেখছে। জলের রং আর ঘন নীল নয়, ফিকে সবুজ। ক্যাপ্টেনও চোখে দূরবীন লাগিয়ে নিজের ছোট ডেকের উপর দাঁড়িয়ে রয়েছে। এ কদিন ওরা শিখে গেছে, যে লোকগুলো জাহাজে কাজ করে তাদের সারেং বলে। একজন সারেংকে ডেকে তপু জিজ্ঞাসা করলো, কি হয়েছে, তোমরা সবাই ওরকম করে কি দেখছো? সারেং হাসলো, একটু পরেই মাটি দেখা যাবে, বর্মার মাটি, মাংকি পয়েন্ট, ওই দেখো, ডাঙার দূরে নেই। দীপু আর তপু চেয়ে দেখল, রেলিং এর পাশে পাশে বিরাট আকারের সাদা সাদা পাখি উঠছে, ঠিক যেন পথ দেখিয়ে নিয়ে চলেছে জাহাজটিকে। কি ওগুলো? ওই তো শিগাল পাখি, ওরা ডাঙার খবর নিয়ে আসে, সেই জন্য ওদের মারা বারণ, কেউ মারতেও পারবে না, ধরতেও নয়। কথার সঙ্গে সঙ্গে লোকটা রেলিং এর উপরে হুমড়ি খেয়ে পড়ল। ওই তো কালো দাগ, জল শেষ হয়ে
মাটির রেখা। দীপু আর তপু কিন্তু চোখ কুঁচকে সেদিকে চেয়েও কিছু দেখতে পেল না। তবে একটু পরেই ফিকে সবুজ জল ঘোলাটে হয়ে এলো, কাদা গোলা। এবার সবুজ রেখাও স্পষ্ট দেখা গেল, গাছপালা ঢাকা মাটির চিহ্ন। বিরাট একটা আর্তনাদ করে জাহাজটা মাঝখানে দাঁড়িয়ে পড়ল। কি হলো? অপু প্রায় চিৎকার করে উঠল। কি হবে? জাহাজ হঠাৎ থেমে গেল যে। সারেং হাত নেড়ে দীপু আর তপুকে ডাকলো, এদিকে এসো, ওই দেখো। দীপু আর তপু এদিকে রেলিং এসে দাঁড়ালো। ঠিক জাহাজের পাশে একটা সাদা মোটর লঞ্চ এসে দাঁড়িয়েছে। জাহাজ থেকে একটা সিঁড়ি নামিয়ে দেওয়া হয়েছে জলের ওপর। সারেং বলল, ওটা পাইলটের লঞ্চ। ওই দেখো, সাদা পোশাক পরা পাইলট সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসছে। কি করবে পাইলট? সমুদ্রের পথঘাট ক্যাপ্টেনের সব জানা, জাহাজ নিয়ে আসতে তার কোনো অসুবিধে নেই। কিন্তু নদীতেই মুশকিল, কোথাও জল কম, কোথাও জলের চোরা টান আছে, সে সম্বন্ধে পাইলট ওয়াকিবহল নয়। তাই মোহানা থেকে রেঙ্গুন বন্দর পর্যন্ত এই পাইলটই জাহাজ চালিয়ে নিয়ে যাবে। এটা কি নদী? এর নাম লেহিং, ইরাবতীর একটি শাখা। সারেঙের কথা শেষ হবার আগেই জাহাজ চলতে শুরু করলো, জল কেটে কেটে। এখন দুপাশের তীরভূমি বেশ স্পষ্ট, লোকজনও দেখা গেল, দু একটা কলকারখানা। ঘন্টা কয়েকের মধ্যে জাহাজ জেটিতে নোঙর করলো। জাহাজ থামতেই ডাক্তার এসে পাশে দাঁড়ালো। শোনো, তোমরা যেন নেমো না, অচেনা জায়গা, বিপদে পড়বে। এখানে জাহাজ দিন দুয়ে থাকবে, মাল খালাস করে সিঙ্গাপুরে চলে যাবে। তার আগে জাহাজ কোম্পানির অফিসে তোমাদের দিয়ে আসবো। আজ বৃহস্পতিবার, শনিবার ফেরার জাহাজ আছে। এস এস এডাভানা কলকাতা ফিরে যাবে, সেই জাহাজে তোমাদের বাড়ি ফেরার ব্যবস্থা করব। ওরা দুজন কোনো কথা বলল না, চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল। ডাক্তার সরে যেতে দীপু তপুকে বলল, তপু, যেরকম করেই হোক এদের চোখকে ফাঁকি দিয়ে আমাদের পালাতে হবে, না হলে ভীষণ বিপদ। কি বিপদ? কি বিপদ বুঝতে পারছিস না? আরো দুটো কঞ্চি বাবা আমাদের পিঠে ভাঙবে। বাড়ি থেকে পালানোর কি শাস্তি ভাবতে গেলেই তো বুক কেঁপে উঠছে। কিন্তু এখানে কোথায় যাব? কেউ তো আমাদের চেনে না। তপু যেন একটু সন্দেহ প্রকাশ করলো। এই জাহাজেই কি কেউ আমাদের চিনতো? একটা ব্যবস্থা হয়ে গেল তো। আর কোনো কথা হলো না। মাল নামানো শুরু হলো। কুলির দল লাফিয়ে লাফিয়ে জাহাজের ওপরে উঠল। কতগুলো সারেং সেজে গুজে সিঁড়ি বেয়ে নেমে গেল। দুই ভাই রেলিং এর ধারে বসে বসে দেখল। সন্ধ্যার অন্ধকার নামতে চা খাওয়া সেরে দুজনে সিঁড়ির কাছে এসে দাঁড়ালো। এদিক ওদিক চেয়ে দেখলো, কেউ কোথাও নেই। ক্যাপ্টেন বেরিয়েছে, ডাক্তার ওপরে ডেকে বসে বই পড়ছে। চল নামি। দুজনে তরতর করে সিঁড়ি বেয়ে জেটিতে এসে দাঁড়ালো। জেটির বাইরে সোজা রাস্তা, দুধারে আলো জ্বলছে। জেটির উপর তখনও কিছু মাল পড়ে রয়েছে। রাস্তায় এসে দাঁড়াতেই দীপু বলল, ওই দেখ, ওই দেখ দেখ, বর্মি যাচ্ছে, পরনে কালো ছোট কোট, রঙিন লুঙ্গি, পায়ে চটি একটা লোক হনহন করে এদিক থেকে ওদিকে চলে গেল। তপু বলল, এ তো আবার এক মুশকিল। কি? এদের ভাষাও তো বুঝবো না। এক কথা বললে আর এক কথা শুনবে, মহা ঝামেলা হবে তাই নিয়ে। দীপু বলল, এগিয়ে চল, এখানে বেশিক্ষণ দাঁড়ানো নিরাপদ নয়। ডাক্তার একবার দেখতে পেলে লোক দিয়ে ধরে নিয়ে যাবে। ছোট একটা পার্ক। দুজনে পার্কের মধ্যে ঢুকলো। কয়েক পা গিয়েই থেমে গেল।
ঝাঁকড়া গাছের নিচে একটা বেঞ্চ। জায়গাটা অন্ধকার। লোকটাকে দেখা গেল না, তার গলার স্বর শোনা গেল। কে তোমরা? দুজনে এদিক ওদিক দেখতে লাগলো। বেঞ্চ থেকে যে লোকটা এগিয়ে এসে তাদের কাছে দাঁড়ালো, তার পরনে কালো জামা, কালো ঢলঢলে প্যান্ট, গোঁপজোড়া সরু হয়ে দুপাশে ঠোঁটের ওপর নেমে এসেছে। চোখের বালাই নেই, নাকের অবস্থাও তাই। লোকটা চীনে সে বিষয়ে সন্দেহ নেই, কিন্তু চীনে এত সুন্দর বাংলা বলল কি করে? দীপু বলল, আমরা বাঙালি, কলকাতা থেকে জাহাজে করে বেড়াতে এসেছি। এখানে কোথায় যাবে? কোথায় যাব এখনো ঠিক করিনি। এখানে আমাদের জানাশোনার কোনো লোকজন তো নেই। তোমাদের সঙ্গে কে আছে? কেউ নেই, আমরা দুজনে বেরিয়েছি। চিনেটা আরো কয়েক পা এগিয়ে দীপু আর তপুর মাঝখানে এসে দাঁড়ালো। দুটো হাত রাখলো দুজনের কাঁধে, হেসে বলল, চাকরি করবে তোমরা? ওরা যেন হাতে আকাশের চাঁদ পেল। তপু বলল, চাকরি পেলে আর কে না করে, কিন্তু আমাদের মতো এত ছোট ছেলেকে কে চাকরি দেবে? চিনেটা পেঁচিয়ে পেঁচিয়ে অনেকক্ষণ ধরে হাসলো। উড়ি বাবাজি, ছোট ছেলেদের জন্যেও চাকরি আছে বই কি। এমন চাকরি আছে যা কেবল ছোটদেরই উপযুক্ত। তোমরা করবে কিনা বলো? দীপু বলল, বললাম তো করব। বেশ, তাহলে এসো। চীনে এগিয়ে চলল। দীপু আর তপু তাকে অনুসরণ করলো। পার্কের বাইরে একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়েছিল। চীনে কাছে গিয়ে দুহাতে তালি দিল। গাড়োয়ানটা একটু দূরে ছিল, ছুটে এসে গাড়ির দরজা খুলে দিল। চীনে হাসতে হাসতে বলল, উঠে পড়ো খুদে ভাইরা, তোমাদের একটা ব্যবস্থা করে তবে নিশ্চিন্ত হতে পারবো। প্রথমে দীপু আর তপু, তারপর চীনেটা গাড়িতে উঠে বসলো। দীপু আর তপু পাশাপাশি, উল্টো দিকে চীনে। গাড়ি ছাড়তে দীপু জিজ্ঞাসা করলো, আচ্ছা, তুমি তো যাতে চীনে, তাই না? চীনে হাসতে হাসতে বলল, আমার নাক দেখে বুঝতে পারছো না? যখন দেখবে এক চোখে জল গড়িয়ে আর এক চোখে পড়ছে, তখন বুঝবে লোকটা চীনে। চীনের কথায় দীপু আর তপু দুজনেই খুব জোরে হেসে উঠল। এবার তপু বলল, কিন্তু এত ভালো বাংলা শিখলে কি করে? এবার চীনেটা আরো জোরে হেসে উঠল। আরে, আমি যাতে চীনে হলে কি হবে? কোনোদিন কি আমি গেছি চীন দেশে? আমার 3 পুরুষ কলকাতার বাসিন্দা। ট্যাংরায় আমাদের চামড়ার কারখানা আছে। আমি অবশ্য বছর 20 বর্মায় এসেছি ব্যবসা করতে। তোমার কিসের ব্যবসা? ব্যবসা কি আর আমার একটা? নানা রকম ব্যবসা। তোমরা থাকতে থাকতে সব জানতে পারবি। তোমাদের মতন শিয়ানা ছেলেই তো খুঁজছিলাম এতদিন। শিয়ানা বলতে দীপু আর তপু দুজনেই খুব খুশি হলো। দীপু বলল, তা আমাদের মাইনে কিন্তু একটু বেশি দিতে হবে। আমাদের এই একটা শার্ট আর একটা প্যান্ট সম্বল, জামা কাপড় কিনতে হবে আমাদের। তাছাড়া কিছু টাকা আমরা দেশেও পাঠাতে চাই। তপুর হঠাৎ বাড়ির কথা মনে পড়ে গেল। বিধবা মাকে কিছু টাকা পাঠানো দরকার।
চিনে ঘাড় নাড়তে নাড়তে বলল, হবে, সব হবে, এখন নামো, আমরা এসে গেছি। ছোট্ট কাঠের একতলা বাড়ি, সবই অন্ধকার, কেবল একটা ঘর থেকে মিটমিটি আলোর আভাস পাওয়া যাচ্ছে। দীপু আর তপু আশা করেছিল লোকটা যেরকম ব্যবসার ফিরিস্তি দিচ্ছিল, বাড়িটাও সেই অনুপাতে জমজমাট হবে। বাড়ির পিছনেই নদী, অন্ধকারে গোটা দুয়েক পালতোলা নৌকোর কাঠামো দেখা যাচ্ছে। এসো, এসো, নেমে এসো। চিনিটা হাসতে হাসতে আপ্যায়ন করলো। দীপু বলল, বাড়িটা এত অন্ধকার কেন? আমি ছিলাম না বাড়িতে, তাই অন্ধকার। এইবার আলো জ্বলবে, চলে এসো তোমরা। ঠান্ডায় আর দাঁড়িয়ে থেকো না। দীপু আর তপু চীনের পেছন পেছন বাড়ির মধ্যে ঢুকলো। একতলায় পৌঁছে চিনে বলল, ওই ডান দিকের একটা ঘর আছে, সেটাতে ঢুকে পড়ো, আমি বাতির বন্দোবস্ত করি। হাত দিয়ে অনুভব করে তপু বলল, দরজা যে বন্ধ। অন্ধকারে চীনের হাসির শব্দ শোনা গেল। দুর্বোকা ছেলে, বন্ধ হবে কেন? ভেজানো আছে, ঠেললেই খুলে যাবে। সত্যি তাই, তপু হাত দিয়ে ঠেলতেই দরজা খুলে গেল। খুব সাবধানে পা টিপে টিপে দীপু আর তপু ভিতরে ঢুকলো। তারপরে চমকে উঠল। পিছনে সশব্দে দরজা বন্ধ হয়ে গেল। মনে হলো বাইরে থেকে যেন শিকল তুলে দেওয়া হলো। দীপু আর তপু দুজনেই দরজার উপর ঝাঁপিয়ে পড়লো। এই খোলো, 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 খোলো বলছি, খোলো। আরে, আরে দরজা, দরজা বন্ধ করলে কেন? খোলো, খোলো বলছি, খোলো, খোলো, এই দরজা খোলো, খোলো বলছি, খোলো দরজা। কোনো উত্তর নেই। ফাঁকা ঘরে ওদের চিৎকারের প্রতিধ্বনি ফিরে এলো। দুজনে প্রাণপণ শক্তিতে দরজায় ধাক্কা দিতে লাগলো। খুট করে একটা শব্দ। দীপু আর তপু ফিরে দাঁড়ালো। পিছনের কাঠের দেওয়ালে চৌকো একটা গর্ত, তার মধ্যে চীনের মুখটা দেখা গেল। কাছে বোধহয় বাতিও রয়েছে, কারণ সেই বাতির আলোয় চীনের মুখের উপর এসে পড়েছে। ঐতিহাসিক একটা হাসি, তারপর তীক্ষ্ণ কণ্ঠস্বর। খোকাবাবুরা, বিশ্রাম করো, একটু পরে খাবার পাঠিয়ে দিচ্ছি। বিশ্রাম করো। দীপু চিৎকার করে উঠলো, খোলো, দরজা খোলো। এভাবে আমাদের বন্ধ করে রাখলে কেন? কি মতলব তোমার? চীনে দুটো চোখের অদ্ভুত ভঙ্গি করে বলল, ছেলে মানুষ বিদেশে পথ হারাবে, তাই ভালো জায়গায় রেখে দিয়েছি। আমরা চেঁচাবো, আমরা কিন্তু চেঁচাবো, পুলিশে খবর দেবো। দীপু আর তপু দুজনে প্রাণপণ শক্তিতে চেঁচাতে লাগলো, দরজা খোলো, দরজা খোলো বলছি, দরজা খোলো, দরজা খোলো, খোলো দরজা, দরজা খোলো, দরজা খোলো। কেন চেঁচিয়ে নিজেদের গলা ভাঙবে? এই ঘরের আওয়াজ বাইরে যায় না। বদমাইশ কোথাকার, তোমাকে খুন করব, শয়তান, তোমায় খুন করব। শূন্যে ঘুষি ছুটতে গিয়ে দুজনে দেখলো
চিনের মুখটা গর্ত থেকে সরে গেছে। তার বদলে ম্লান দীপ্ত একটা লণ্ঠন লোহার শিকলে ঝুলছে। সেই আলোয় কামরাটা দীপু আর তপু ভালো করে দেখলো। এক কোণে খড়ের বিছানা পাতা, একদিকে কাঠের ছোট টেবিল, নিচে দুটো টুল। মেঝেটা সিমেন্টের, কিন্তু অনেক জায়গায় সিমেন্ট উঠে মাটি বেরিয়ে পড়েছে। দীপু খড়ের বিছানার উপরে বসলো, তপু টুলের ওপরে। দীপু ক্লান্ত গলায় বলল, "আহ, মনে হচ্ছে আমরা ডাকাতের পাল্লায় পড়েছি।" ডাকাতের পাল্লায়? তপুর কেমন একটু সন্দেহ হলো। ডাকাত আমাদের ধরে কি করবে? আমাদের না আছে টাকা পয়সা, না আছে সোনার গয়না। বোধহয় লোকটার উদ্দেশ্য অন্য। কি উদ্দেশ্য? আমাদের উপর নির্যাতন করে আমাদের ঠিকানা জোগাড় করবে, তারপর জ্যাঠাকে লিখবে, তোমাদের ছেলেকে যদি ফিরে চাও তাহলে 10,000 টাকা অমুক জায়গায় অমুক লোকের হাতে দিয়ে এসো। কিন্তু বাবা অত টাকা পাবে কোথায়? না দিতে পারলে আমাদের হয়তো কেটে ফেলবে। তাহলে উপায়? উপায় বলা যে আমাদের তিনকুলে কেউ নেই, কে উদ্ধার করবে টাকা দিয়ে। তাতে কি রেহাই পাবো? কি জানি, লোকটার কি মতলব সেটাই তো বুঝতে পারছি না। কিছুক্ষণ চুপচাপ। নদী খুব কাছে, জলের ছলাং ছলাং শব্দ শোনা যাচ্ছে। দীপু আর তপু দুজনেই দুর্দান্ত ছেলে। ভয় কাকে বলে জানে না, বয়সের চেয়ে অনেক বেশি সাহসী। কিন্তু এই থমথমে পরিবেশে, নিজের দেশ থেকে এত দূরে, একটু চিন্তিত হয়ে পড়ল। আজ রাতটা হয়তো কিছুই করবে না, কাল ভোরে চীনে আবার সামনে এসে দাঁড়াবে। তখন তার মতলব বোঝা যাবে। ঠিক দীপুর মাথার কাছে একটা শব্দ হতে সে লাফিয়ে খড়ের বিছানায় এসে উঠে দাঁড়ালো। মাথার উপর একটা ফোকর, তার মধ্যে দিয়ে একটা টিফিন কেরিয়ার টেবিলের উপর নেমে এলো। বোঝা গেল একটা বাঁকানো তারের সঙ্গে টিফিন কেরিয়ারটা আটকানো ছিল। টেবিলের উপরে টিফিন কেরিয়ার বসিয়ে তারটা ফোকর দিয়ে আবার ওপরে উঠে গেল। দুজনেই কিছুক্ষণ অপেক্ষা করলো। তাদের মনে হয়েছিল অদৃশ্য জায়গা থেকে চিনেটা হয়তো খাবার নির্দেশ দেবে। 10 মিনিট কেটে গেল, কোথাও কোনো শব্দ নেই। দীপু বলল, আয় দেখি টিফিন কেরিয়ারে কি আছে। সে এগিয়ে টিফিন কেরিয়ার খুলে বাটিগুলো টেবিলের উপরে সাজালো। দুটো বাটিতে লম্বা লম্বা চালের ভাত, দুটো বাটিতে থোড়ের ঝোল, আর একটা জায়গায় দুটো পেঁয়াজ। খাবারের চেহারা দেখে চোখে জল এলো। কদিন জাহাজে খাওয়াটা বেশ ভালোই হচ্ছিল, সেরকম জিনিস তারা বাড়িতেও কোনোদিন চোখে দেখেনি। তপু বলল, আয় আরম্ভ করে দি। হাত বাড়িয়েই দীপু হাত উঠিয়ে নিল। এতে বিষ মেশানো নেই তো? তপু বলল, এখন আমাদের মেরে চিনে লাভ কি? মেরে ফেলবার জন্য তো নিশ্চয়ই কষ্ট করে এত দূরে নিয়ে আসেনি। আমরা যদি ওর উদ্দেশ্য সফল না করতে পারি, তখন মেরে ফেলার কথা ভাববে। আর দ্বিধা না করে দুজনে খেতে শুরু করলো। খাওয়া শেষ করে দুজনে খড়ের বিছানায় পাশাপাশি শুয়ে পড়ল। শরীর খুবই পরিশ্রান্ত, কিন্তু উদ্বেগের জন্য ঘুম এলো না। দুজনেই এপাশ ওপাশ করতে লাগলো। একসময় কামরা অন্ধকার হয়ে গেল। বোধহয় লণ্ঠন নিভে গেল, কিংবা সেটাকে কেউ ফুটো দিয়ে টেনে ওপরে তুলে নিয়েছে। রাত গভীর হতে সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। কেবল নদীর জলের আছড়ানির শব্দ একটু একটু করে জোর হতে লাগলো। বোধহয় একটু তন্দ্রা এসেছিল। কিন্তু একটা হাসির আওয়াজে তপু জেগে উঠল।
দীপু, দীপু, এই দীপু, খুব ফিসফিস করে তপু ডাকলো। বল, আমি জেগে আছি। দীপুর গলাটা কেঁপে কেঁপে উঠল। হাসির আওয়াজটা শুনতে পেলি? হ্যাঁ, কেউ বোধহয় এই ঘরে ঢুকবে। কি জন্য বুঝতে পারছি না। হঠাৎ আবার হাসির শব্দ। একজনের নয়, একাধিক লোকের। মনে হলো হাসির আওয়াজটা যেন ধীরে ধীরে মিলিয়ে গেল। দীপু পিছনের দেওয়ালে কান পাতল। ঠিক পিছন থেকে যেন শব্দটা আসছে। তারপর অনেকক্ষণ দুজনের আর ঘুম এলো না। খুব জোরে একটা আওয়াজ হতে দুজনে চমকে উঠল। দরজা খোলা। ঠিক দরজার গোড়ায় মেয়েটা দাঁড়িয়ে আছে। সুপ্রভাত। কি ভালো ঘুম হয়েছে তো? দীপু চোখ মুছতে লাগলো। তপু এক দৃষ্টে চেয়ে রইল চিনের দিকে। দীপু চেঁচিয়ে উঠল, কেন কেন তুমি এভাবে আমাদের আটকে রেখেছো? চীনের হাসি অম্লান। হাসলে মাংসের আড়ালে দুটো চোখ অদৃশ্য হয়ে যায়। হাসতে হাসতে বলল, তোমাদের একটা ভালো চাকরি দেবো, তাই এখানে রেখেছি। তোমরা যদি আমার কথা শোনো তাহলে খুব উন্নতি করবে, ভালো জামা কাপড় পরবে, আর পকেট বোঝাই পয়সা দু হাতে খরচ করবে। আর যদি না শোনো? না শুনি তো কি হবে? হাসি না থামিয়ে চিনে বলল, না শোনো তো? কথা শেষ না করে সে পা দিয়ে দেওয়ালের গায়ে একটা বোতাম চেপে দিল। সঙ্গে সঙ্গে ঘর ঘর করে একদিকের পার্টিশন সরে গেল। লোহার গরাদ, তার পিছনে একটা চিতাবাঘ গর্জন করে উঠল। দীপু আর তপু লাফ দিয়ে এক পাশে সরে গেল। ভয় নেই, ভয় নেই জোড়া খোকা বাবু, ওটা বন্ধ রয়েছে, এখন কিছু করতে পারবে না। তবে বোতামটা আরেকটু জোরে টিপলে ওই গরাদগুলো সরে যাবে। তখন তখন ও ঘর এ ঘর এক হয়ে যাবে, আর ঘরে ঢুকে পড়বে, তোমাদের সঙ্গে মোলাকাত করবি। চীনের অসাধ্য কোনো কাজ নেই, সেটা দীপু আর তপু বেশ বুঝতে পারল। তপু বলল, কি কাজ করতে হবে? বলবো, বলবো, সময়ে সব বলবো, ব্যস্ত হইও না। তোমাদের বয়সী একটা ছেলে একবার খুব তেজ দেখাচ্ছিল। মাংসটা গেল লালির পেটে, আর হাড়গুলো বস্তাবন্দি করে নদীর জলে ফেলে দিলাম। তাই বলছি, কখনো গুরুজনের অবাধ্য হতে নেই। তোমাদের চা খাওয়ার অভ্যেস আছে তো? কেউ ভয়ে কোনো উত্তর দিল না। চিনে একটু বাইরে ঝুঁকে হাততালি দিল। মিনিট কয়েকের মধ্যে বেঁটে কদাকার একটা লোক এসে দাঁড়ালো। চিনে তাকে খুব চেঁচিয়ে বলল, এই, এই, চা নিয়ে আয়। লোকটা চলে যেতে চিনে বলল, এ বেটা আবার বোবা কালা, খুব চেঁচাতে হয় আমাকে। চা এলো, সঙ্গে আত পোড়া রুটি।
আজ রাতে একটু সজাগ থেকো খোকা বাবু, আজ থেকেই তোমাদের চাকরিতে লাগিয়ে দেব। দীপু বলল, কিসের চাকরি? আরে বেশি জিজ্ঞাসা করো না, বললাম যে ভালো চাকরি, জীবনভর চাকরি করতে হবে। কথা শেষ করে চিনিটা হাসলো। চিনির এই হাসিতেই ভয় লাগে। এর চেয়ে যদি গালাগাল দিত কিংবা ধমক দিত, দীপু আর তবু সহ্য করত, কিন্তু কিন্তু এই হাসি অসহ্য। তপু বলল, আমাদের চাকরির দরকার নেই, তুমি আমাদের জাহাজে রেখে এসো, আগে কেমন মজার চাকরি তাই দেখো। রাতের খাওয়া শেষ করে দুজনে সবে শুয়েছে। একটু তন্দ্রার ভাব নেমে এসেছে চোখে। এমন সময় ঝনাত করে দরজা খোলার শব্দ হলো। কইয়ে উঠে পড়ো, ওঠো ওঠো, চাকরি করবে তো। দুজনে ধর্মর করে উঠে বসলো। চিনেটা এগিয়ে এসে দুহাতে দুজনকে ধরলো। তারপর আধো অন্ধকারে পা টিপে টিপে এগোতে আরম্ভ করলো। চারপাশে ঘন আগাছা, ইটের পাঁজা, মাঝখানে সংকীর্ণ রাস্তা। খুব কাছে না গেলে দেখাই যায় না। চিনি রাস্তার সামনে দাঁড়িয়ে বলল, খুব সাবধানে নেমে যাও। তপু বলল, নামবো কি করে, পথ যে দেখতে পাচ্ছি না। সঙ্গে সঙ্গে টর্চের উজ্জ্বল আলোয় রাস্তা আলোকিত হয়ে গেল। দীপু আর তপু দুজনেই দেখলো চওড়া সিঁড়ি ধাপে ধাপে নিচের দিকে নেমে গেছে। নামো নামো, দেরি করো না, নামো। তারা খেয়ে দীপু আর তপু নামতে শুরু করলো। ঘোরানো সিঁড়ি, দুধারে কাঠের রেলিং। একেবারে চাতালে নেমে দুজনে অবাক হয়ে গেল। টর্চের আলোর হাত দরকার নেই, চারিদিকে আলোর ব্যবস্থা, দিনের মতো পরিষ্কার। কাঠের একটা পার্টিশন, তার ওপাশ থেকে হাসির শব্দ ভেসে আসছে। কাল রাতে এই হাসির শব্দই তারা শুনতে পেয়েছিল। এবার চিনে একেবারে পাশে এসে দাঁড়িয়ে বলল, ইয়েশু, আমার সঙ্গে এদিক ওদিক দেখবার কোনো দরকার নেই। এভাবে সতর্ক না করলে দীপু আর তপু হয়তো কোনো দিকেই দেখতো না, সোজা চলে যেত। কিন্তু চীনের কথাতে দুজনের সন্দেহ হলো, তাহলে এদিকে ওদিকে নিশ্চয়ই কিছু দেখবার আছে। লাল পর্দা টাঙানো, শীতের মধ্যেও ভিতরে পাখা ঘুরছে। এই পাখার বাতাসে মাঝে মাঝে পর্দাটা উঠছে। তার ফাঁক দিয়ে দেখা গেল সামনে পাশার মতো একটা ছক ফেলা। চারিদিকে চারজন বসে আছে, পরনে ছোট ছোট কোট আর রঙিন লুঙ্গি, মাথাতেও রঙিন কাপড়ের টুকরো বাঁধা। একটা কৌটোয় হাড়ের একটা ঘুঁটি নিয়ে ফেলছে, আর যে জিতছে সেই বোধহয় আনন্দে উচ্ছ্বাসিত হয়ে হেসে উঠছে। চারপাশে চারটে গড়গড়া, কেউ নলটা হাতে ধরে টানছে, কেউ টানছে না। একেবারে কোণের দিকে ঘরে গিয়ে চিনে চেয়ারে বসলো। তারপর দুজনের দিকে তাকিয়ে একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, এইখানে তোমাদের কাজ করতে হবে। যারা খেলছে সেবা করতে হবে তাদের। সেবা? সেবা মানে যে লোকগুলো খেলছে তাদের তরিবত করা, সময়ে চা খাবার দেওয়া, অন্য সব ফরমাস খাটা। দীপু আর তপু কোনো উত্তর দিল না। বুঝতেই পারলো উত্তর দিয়ে কোনো লাভ নেই। চিনে যা বলবে
তা করতেই হবে, অমান্য করলেই সর্বনাশ। পরের দিন থেকে দুজনে কাজে লেগে গেল। কয়েক ঘন্টার মধ্যে কাজের আসল চেহারা মালুম হলো। 5 মিনিট অন্তর কালো চা দেওয়া, একটু দেরি হলেই লোকগুলো ক্ষেপে যেত, কাছে ডেকে চুলের মুঠি ধরে বেধড়ক প্রহার। কত রাত পর্যন্ত যে খেলা চলতো তার ঠিক নেই। দীপু আর তপুকে জেগে অপেক্ষা করতে হতো আসরের এক পাশে। তারপরে সবাই চলে গেলে সেই বোবার কালা লোকটা এসে দাঁড়াতো, ইঙ্গিতে দুজনকে পিছনে পিছনে যেতে বলতো। সেই পুরনো কামরা, সেই খড়ের শয্যা। দিন 15 পরেই বিপদ হলো। যেটা শুধু খেলার আসর বলে দীপু আর তপু মনে করেছিল, কদিনেই বুঝতে পারল সেটা আসলে জুয়ার আড্ডা। এক একজন খেলোয়াড়ের পাশে স্তূপাকৃত নোট। খেলার সঙ্গে সঙ্গে সেই নোট হাত বদল হতো। যে হারে তার মেজাজ খারাপ হয়ে যায় এবং তার সব তাল পড়ে দীপু আর তপুর ওপর। মাঝরাতে দুজনে কালো চা এনে আসরে রাখছিল। লোকগুলো তন্ময়তা দেখে মনে হলো খেলাটা খুব জমেছে। কেউ কোনো কথা বলছে না, কেবল ঘন ঘন নিঃশ্বাসের শব্দ। হঠাৎ দুম করে একটা শব্দ, মনে হলো বন্দুকের। সঙ্গে সঙ্গে লোকগুলো পাশে রাখা নিজেদের নোটগুলো নিয়ে পকেটে পুরল। আবার দুম করে আওয়াজ, এবার যেন আরো কাছে। একটা লোক হাতের ছোট লাঠিটা দিয়ে ঝুলন্ত লণ্ঠনগুলোর উপর সজোরে আঘাত করলো। লণ্ঠনের কাঁচগুলো ভেঙে চারিদিকে ছড়িয়ে পড়লো। বাতি নিভে সব অন্ধকার। দীপু আর তপু বুঝতে পারলো সেই জমাট অন্ধকারে একটা ঠেলাঠেলি শুরু হয়েছে। সবাই যেন একটা দিক লক্ষ্য করে ছুটছে। দীপু অন্ধকারের মধ্যে তপুর হাতটা আঁকড়ে ধরে বলল, এই তপু, শীঘ্রই ওদের পিছন পিছন চল, ওরা অন্যদিকে দিয়ে বেরিয়ে যাবার রাস্তা জানে। দুজনে ছুটতে শুরু করলো। ততক্ষণে সিঁড়িতে একটা টর্চের আলো এসে পড়লো। টর্চ নিয়ে কে যেন দ্রুত নেমে আসছে। সেই টর্চে স্বল্প আলোতেই দেখা গেল একটা আলমারি, তার পাল্লা খুলে সবাই ভিতরে ঢুকে যাচ্ছে। দীপু আর তপু আর একটুও বিলম্ব করলো না, আলমারির মধ্যে ঢুকে পড়লো। সঙ্গে সঙ্গে আলমারির পাল্লা দুটো একেবারে এঁটে বন্ধ হয়ে গেল। কিছুক্ষণে দুজনে জড়াজড়ি করে দাঁড়িয়ে রইল। লোকগুলো কোন দিকে গেল কিছুই বুঝতে পারলো না। এইটুকু বুঝতে পারলো, এতদিন যেটাকে আলমারি ভেবে এসেছে আসলে সেটা আলমারি নয়, বাইরে বেরিয়ে যাবার রাস্তা। বোধহয় কোথাও কোনো স্প্রিং আছে যার সাহায্যে আলমারির দুপাল্লাটা খোলা এবং বন্ধ করা যায়। আস্তে আস্তে তবু পা ঘষতে লাগলো। মনে হলো ভিতরে যেন ধাপ রয়েছে, নিচে নামবার সিঁড়ি। দীপু, হুম, মনে হচ্ছে নামবার সিঁড়ি আছে। লোকগুলো এখান থেকে কোথাও চলে গেছে। আমরা নামবার চেষ্টা করি। দুজনে হাত আঁকড়ে ধরে খুব সাবধানে পা ফেলে নামতে লাগলো, যেন অনন্ত সোপান, শেষ নেই। বেশ কয়েকবার দুজনে আছাড় খেতে খেতে সামনে নিল। কিছুক্ষণ বিশ্রাম করলো, আবার নামতে শুরু করলো। চল, আস্তে আস্তে আস্তে, এই পড়ে গেলি, ধর আমাকে ধর, আস্তে আয়, আস্তে আস্তে আয়। যত নামতে লাগলো ততই নদীর কল্লোল স্পষ্ট শোনা গেল। নদী তো কাছেই, এই সিঁড়ি বোধহয় নদীতেই শেষ হয়েছে। ভাববার সঙ্গে সঙ্গেই তপু চেঁচিয়ে উঠল, দীপু! চেঁচাবার কারণ দীপুর বুঝতে অসুবিধে হলো না। জলে দুজনের গোড়ালি ডুবে গেছে। তপু বলল, আর এগুলো আমরা আমরা তো নদীর মধ্যে গিয়ে পড়বো। দীপু কিছুক্ষণ কি ভাবলো, তারপর বলল, এখানে দাঁড়িয়ে থাকাও তো নিরাপদ নয়। জোয়ারের জল এসে আমাদের ডুবিয়ে দেবে। যদি আমরা সিঁড়ি দিয়ে আরো উপরে উঠে যাই তাহলেও বাঁচবো না। কতক্ষণ এই অন্ধকার গহ্বরে থাকবো? তপু বলল, তার চেয়ে জল ঢেলে এগোনোই ভালো। চল, লোকগুলো তো এই পথেই গেছে। দুজনে এগোতে আরম্ভ করলো। জল হাঁটুর ওপর,
স্রোত দেখে বুঝতে পারলো এ জল নদীর। বেশ কিছুটা যাবার পর সুড়ঙ্গ শেষ হয়ে এলো। মাথার উপর অন্ধকার আকাশ, দু একটা তারা জ্বলছে। নদীর প্রায় মাঝ বরাবর একটা মোটর লঞ্চ দেখা গেল। তবু সেই দিকে আঙুল দেখিয়ে বলল, হয়তো হয়তো লোকগুলো ওই লঞ্চে পালিয়েছে। দিপু বলল, খুব সম্ভব, কিন্তু আমরা কি করব? চল এ পাশ দিয়ে যাই। নদীর জল ছেড়ে আমাদের ডাঙায় উঠতে হবে। এদিকে জল কম, কিন্তু খাড়া পাড়। দুজনে কাদার উপর দিয়ে হাঁটতে লাগলো। সামনেই একটা জেটি, বোধহয় ব্যবহার হয় না, একদিকটা ভেঙে গেছে। আহ, আর পাচ্ছি না রে। ও, আর হাঁটা যাচ্ছে না। পা পা ধরে গেছে। আমারও তাই অবস্থা, কিন্তু একটু কষ্ট কর, একটু কষ্ট কর। চ চ, কষ্ট করে চ। আহ আহ। সর্বাঙ্গে কাদা, বুক পর্যন্ত ভেজা, ক্লান্ত অবসন্ন দেহ। দুজনে জেটির উপরে উঠল। জেটির এক কোণে একটা ছেঁড়া ত্রিপল পড়েছিল। কোনো রকমে গিয়ে দুজনে তার উপর শুয়ে পড়ল। ব্যাস, আর চোখ খুলে রাখার ক্ষমতা নেই। দুজনে গাঢ় ঘুমে অচেতন। তপু বলল, এবার এবার কি করবি? দীপু উঠে দাঁড়ালো। চল এখান থেকে বেরিয়ে পড়ি। খিদে পেটে নাড়ি ভুঁড়ি পাক দিচ্ছে, অন্ধকার দেখছি চোখে। আমারও সেই অবস্থা। রাস্তার পাশেই ছোট একটা চায়ের দোকান। দুজনে দোকানের সামনে এসে দাঁড়ালো, কিন্তু কেউ তাদের দিকে একবারও ফিরেও দেখলো না। এই শোনো, খুব মোলায়েম কণ্ঠস্বরে দুজনে চমকে উঠল। এতক্ষণ শ্রমিকদের ভিড়ের জন্য চোখে পড়েনি, এবার দেখা গেল। চোখে কালো চশমা, পরনে দামি ছোট কোট আর লুঙ্গি। একজন বসে বসে খবরের কাগজ পড়ছিল, সেই কথা বলল। তবু নিশ্চিন্ত হবার জন্য তপু বলল, আমাদের। লোকটা এবার কথা নয়, ইশারায় ওদের ডাকলো। চল, লোকটা কিছু খেতে দেবে নিশ্চয়ই। দুজনেই আস্তে আস্তে এগিয়ে লোকটার টেবিলের সামনে দাঁড়ালো। অনেকক্ষণ ধরে দেখছি তোমরা দুজনে দোকানের সামনে দাঁড়িয়ে আছো, কি ব্যাপার বলো তো? তপু একটু ইতস্তত করলো। না মানে মানে দীপু বলল, আমরা এই দেশে নতুন, জাহাজ থেকে নেমে বেড়াচ্ছিলাম, হঠাৎ জাহাজ ছেড়ে দিয়েছে। লোকটা ঘাড় নাড়ল। তাই বুঝি? তাহলে তো তোমরা ভীষণ মুশকিলে পড়েছো। হ্যাঁ, এইবার তপু বলল, কাল থেকে আমাদের পেটে কিছু পড়েনি। আহা, তাই তোমাদের মুখ এত শুকনো দেখাচ্ছে। বসো বসো, সামনের চেয়ারে বসে পড়ো। কথা শেষ হবার আগেই দুটো চেয়ার টেনে দুজনে বসে পড়ল। লোকটা দোকানের ছোকরাকে হাত নেড়ে ডেকে বলল, এই এদিকে এসো, এদের পেট ভরে খাইয়ে দাও তো। যতক্ষণ দীপু আর তপু খেলো, লোকটা বসে বসে খবরের কাগজ পড়তে লাগলো। খাওয়া শেষ হতে কাগজটা ভাঁজ করে নিয়ে উঠে দাঁড়ালো। বলল, চলো তোমাদের একটা ব্যবস্থা করে দিয়ে আসি। দীপুর সঙ্গে তপুর দৃষ্টি বিনিময় হলো। অর্থাৎ আবার কি ব্যবস্থা? নতুন কোনো বিপদের মধ্যে পড়বো না তো? দীপু ফিসফিস করে বলল, পৃথিবীর সব লোক অসৎ, তা কি হতে পারে? কিছু ভালো লোকও তো আছে। তপুর সন্দেহ গেল না, জিজ্ঞাসা করলো, আমাদের জন্য কি ব্যবস্থা করবেন? লোকটা বলল, জাহাজ কোম্পানির সঙ্গে আমার খুব জানাশোনা, তোমাদের কথা
তাদের জানিয়ে দেব, যাতে অন্য একটা জাহাজে তোমাদের ভারতবর্ষে ফিরে যাবার বন্দোবস্ত করে দেয়। আবার ভারতবর্ষ? তার মানে অভিভাবকের সামনে গিয়ে দাঁড়ানো? যে অপরাধ দুজনে করেছে তাতে এবার হয়তো পিঠের ছাল চামড়া তুলে দেবে। তবু বিদেশে এই অনিশ্চিত জীবনের মুখোমুখি হওয়ার চেয়ে, এভাবে বিপদের পর বিপদের ঝুঁকি নেবার চেয়ে দেশে ফিরে যাওয়াই ভালো। রাস্তার উপর কালো একটা মোটর। লোকটা মোটরের দরজা খুলে বলল, একটু সাবধানে ওঠো, ভিতরে আমার অনেক জিনিস রয়েছে। সত্যি তাই। সিটের উপরে নিচে ছোট বড় অনেক প্যাকেট। দুজনে গুঁড়ি দিয়ে ভেতরে ঢুকলো। বাবা! সঙ্গে সঙ্গে পিছন থেকে লোকটা দুজনের নাকের উপর রুমাল চেপে ধরলো দু হাতে। তীব্র ওষুধের গন্ধ। মাথা ঘুরে গেল। আস্তে আস্তে চোখের ওপর কালো জবনিকা নেমে এলো। প্রথমে তপু চোখ মেলল, তারপর দীপু। দুজনের বড় একটা খাটে শুয়েছিল। এদিক ওদিক চোখ ফেরাতেই চায়ের দোকানে দেখা লোকটা নজরে পড়ল। দেওয়াল ঘেঁষে একটা চেয়ারে বসে আছে। এদের চোখ মেলতে দেখেই সে খাটের কাছে এসে দাঁড়ালো। কি, শরীর কেমন আছে? তপু চেঁচিয়ে উঠল, শরীরের খোঁজ নিচ্ছ? তুমি তো নাকে ওষুধ দিয়ে অজ্ঞান করে দিয়েছিলে। লোকটা হাসলো, আকর্ণ বিস্তৃত হাসি, কিন্তু নিঃশব্দ। হাসি থামতে বলল, এমনি কি আর তোমরা আসতে? চেঁচামেচি শুরু করে লোক জড়ো করে ফেলতে, আমি পড়তাম মুশকিলে। দরজায় পায়ের শব্দ। দীপু আর তপুকে সচকিত করে সেই চীনা লোকটা ঘরে ঢুকলো। তাকে দেখে বর্মি লোকটা বলল, এই যে আলিম খুড়ো এসে গেছো। তোমাদের সঙ্গে খুড়োর তো চেনাই আছে। আলিম এগিয়ে এসে দীপু আর তপুকে পিঠ চাপড়ালো। বাহাদুর ছেলে, কাল রাতে পুলিশের লোকটিকে খুব ফাঁকি দিয়ে পালিয়েছে। তোমরা ধরা পড়লেই মুশকিলে পড়তাম। তোমাদের খুঁচিয়ে খুঁচিয়ে নানা প্রশ্ন জিজ্ঞাসা করতো। দীপু হঠাৎ বলল, পুলিশের লোকই বা আড্ডায় হামলা করে কেন? খাটের এক প্রান্তে বসে পড়া আলিম মাথা নাড়তে নাড়তে বলল, আরে বলো কেন, ওদের কাণ্ড কারখানাই আলাদা। যত শান্ত প্রিয় লোকদের পিছনে লাগাই ওদের স্বভাব। দীপু আর তপু কিছু বলল না। ওটা জুয়ার আড্ডা, সেটা যে ওদের অজানা নয়, এ কথা জানতে পারলে আলিম হয়তো খেপেই যাবে। আলিম বলল, যাক, তোমরা খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে নাও। বিকালে তোমাদের এক জায়গায় বেড়াতে নিয়ে যাব। কথা শেষ করে আলিম আর দাঁড়ালো না, খাট থেকে নেমে বেরিয়ে গেল। তখন দীপু বর্মিটিকে বলল, তুমি যে বলেছিলে আমাদের দেশে ফেরার ব্যবস্থা করে দেবে। বর্মি মুচকি হাসলো, কি হবে দেশে ফিরে? এখানে থেকে যাও, এ বড় মজার দেশ। যাক, আগে তোমাদের খাওয়ার ব্যবস্থা করি। খাওয়া দাওয়া ভালো, থাকার ব্যবস্থাও উত্তম। তবে জানালা দিয়ে বাইরে চোখ ফিরিয়ে দেখতে পেল দুজন বর্মি ছোকরা পাহারা দিচ্ছে। দরজা বাইরে থেকে বন্ধ। আলিম এলো বিকেল হবার সঙ্গে সঙ্গে। তিনজনে বের হলো। কালো একটা মোটর সামনে দাঁড়িয়ে, সমস্ত কাঁচগুলো কালো রং দেওয়া। বাইরে থেকে ভিতরের কিছু দেখা যায় না। এরা উঠতেই মোটর ছেড়ে দিল। বাইরে থেকে কিছু দেখা যায় না। ভিতর থেকে কাঁচে চোখ রাখলে বাইরে সব কিছু দেখতে পাওয়া যায়। দীপু আর তপু কাঁচে চোখ রেখে দেখতে লাগলো। একটু গিয়েই চোখে পড়ল সোনালি রং করা
গম্বুজ আকৃতির একটি মন্দির, সিঁড়ি বেয়ে অনেক উপরে। এটা কিসের মন্দির? তপু জিজ্ঞাসা করলো। আলিম দেখলো না, গাড়ির মধ্যে চোখ রেখেই বলল, ওটা হচ্ছে শুলে প্যাগোডা, মানে ছোট ফয়া। বুদ্ধদেবের মূর্তি আছে ওখানে। প্যাগোডা পার হয়ে মোটর ছুটলো। অনেকটা যাবার পর দুপাশের দৃশ্য দেখে তপু আর দীপুর মনে হলো মোটর শহরের সীমানা পার হয়ে গ্রামে ঢুকছে। বাঁশের বেড়া দেওয়া ছোট ছোট কাঠের বাড়ি, বিরাট সাইজের কাঠের গুঁড়ি, কোথাও স্তূপাকার করা। একসময় মোটর থামলো। চারিদিকে ফাঁকা মাঠ, ছোট ছোট ঝোপ, একটা বড় নালা, তার উপর বাঁশের সাঁকো। হালিম বলল, আমার একটা উপকার করতে পারবে? উত্তরের অপেক্ষা না করেই সে পকেট থেকে একটা প্যাকেট বার করলো। এই মাঠটা পার হয়ে একটা কাঠের একতলা বাড়ি দেখতে পাবে। তার মালিকের হাতে এই প্যাকেটটা দিয়ে আসতে হবে। বলবে এ মাসের খোরাক। আমি যেতাম, কিন্তু সকাল থেকে কোমরে এমন ব্যথা হয়েছে, চলতে কষ্ট হচ্ছে। দীপু বলল, কিন্তু আমাদের ভাষা ও লোকটা বুঝবে কেন? মা, ঠিক কথাই বলেছ। আলিম খুশিতে উৎফুল্ল হয়ে উঠল। কথাটা আমার খেয়ালই হয়নি। কোনো কথা বলতে হবে না, কোনো কথা। তোমরা দুজনে বরং একসঙ্গে মাথায় একটা হাত রেখো, তাহলেই আমার বন্ধু বুঝতে পারবে। দীপু আর তপু সাঁকো পার হয়ে এগিয়ে চলল। অনেকটা যাবার পর পিছন ফিরে দেখলো আলিম মোটরের মধ্যে গিয়ে ঢুকেছে। এটার মধ্যে কি আছে বলতো তপু? বোঝাই যাচ্ছে কোনো নিষিদ্ধ জিনিস, গাঁজা, আফিং কিংবা কোকেন। বুড়োর কোমরের ব্যথার কথা সব বাজে। বিপদটা আমাদের ঘাড়ের ওপর চাপিয়ে দিল। ধরা পড়ি তো আমরা পড়ব। দীপু একবার এদিক ওদিক দেখে বলল, চারিদিক ফাঁকা, পালাবার চেষ্টা করলে হয়। নিশ্চয়ই চারিদিকে বুড়োর চর আছে। পালানো সম্ভব হবে না। ধরা পড়লে নির্যাতন শুরু হবে, একেবারে খতম করে দেওয়া বিচিত্র নয়। দুজনে দ্রুত পা ফেলে চলতে লাগলো। একটা খালের ধারে একতলা বাংলো, চারিদিকে বাগান। ধারে কাছে যখন আর কোনো বাড়িই নেই, তখন এটাই হবে। লোহার ফটক বন্ধ। কাছে গিয়ে দীপু আর তপুর খেয়াল হলো, কি বলে ডাকবে? লোকটার নাম তো জানা নেই। এ বাড়িতে অনেকগুলো লোক যদি থাকে, তাহলে প্যাকেটটা কার হাতে দেবে? দুজনে আলোচনা করতে করতে গেটের কাছে এসে দাঁড়ালো। হাত দিয়ে গেটটা তো নাড়ানো যাক, দেখি কে আসে। গেটটা হাত দিয়ে ধাক্কা দেবার সঙ্গে সঙ্গেই বিরাট শব্দ। দুজনে চমকে পিছনে ফিরে তাকালো। গেটের ওপরে নেকড়ের বাঘের সাইজের একটা কুকুর লক লক করছে জিভ। দুটো থাবা গেটের উপর দিয়ে বিকট গর্জন করে চলেছে। কি ভাগ্যিস গেটটা বন্ধ ছিল, না হলে বাঘের মতো ওই কুকুরটা এতক্ষণে দুজনের টুঁটি কামড়ে ধরতো। পালিয়ে যাবে কিনা ভাববার মুখেই বারান্দায় একটা লোক এসে দাঁড়ালো। কে? কি চাই? উত্তরে দীপু প্যাকেটটা তুলে ধরলো। তপু একটা হাত রাখলো নিজের মাথায়। মনে হলো প্যাকেটটা দেখে লোকটা যেন একটু প্রসন্ন হলো। লোকটা এগিয়ে এসে এদিক ওদিক দেখলো, তারপর কোনো কথাবার্তা না বলে চিলের মতো ছোঁ মেরে প্যাকেটটা নিয়েই বাড়ির মধ্যে ঢুকে গেল। গেট বন্ধ করে দিল। দীপু আর তপু তো অবাক। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারা ফেরার পথ ধরল। পথে তপু বলল, আমাদের দিয়ে কেন এসব করাচ্ছে বুঝতে পারছি না। পারছি বই কি, পুলিশ যদি ধরে আমাদের ধরবে। তাছাড়া আমরা এদেশে নতুন,
পথঘাট চিনি না, ওদের আস্তানাও জানি না, কাজেই পুলিশকে কিছু বলতে পারবো না, তাই। সাঁকো পার হয়ে দুজনে রাস্তায় এসে অবাক। ফাঁকা রাস্তা, মোটর কোথাও নেই, আলিমও নয়। চারিদিকে একটু একটু করে অন্ধকার নামছে। কাছাকাছি বসতি নেই বললেই চলে। আলোও দেখা যাচ্ছে না। এধারে ওধারে জোনাকির মেলা। তাই তো, মোটর কোথায় গেল? তপুর কণ্ঠস্বরে বোঝা গেল সে ভয় পেয়েছে। আমাদের ফেলে চলে গেল নাকি? কিন্তু তাতে চিনে লাভ কি জানি? হয়তো পুলিশ ঘোরাফেরা করছিল, দেখে মোটর নিয়ে সরে পড়েছে। উপায়, চল, যেদিক থেকে এসেছি সেই দিকে হাঁটতে আরম্ভ করি। দুজনে তাই করলো। বুঝতে পারলো এতটা পথ হেঁটে যাওয়া প্রায় অসম্ভব। ঠিক করলো রাস্তায় যদি কোনো বাড়ি পায় সেখানে আশ্রয় চাইবে। কিছুটা গিয়েই দুজনে চমকে উঠল। মোটরের হর্ন, অথচ ধারে কাছে কোথাও মোটর নেই। দুজনে দাঁড়ালো। একটু পরেই ঝোপের আড়াল থেকে একটা মোটর গাড়ি বেরিয়ে এলো। মোটর থেকে আলিম নামলো। আরে, দুজনে হনন করে চলেছ কোথায়? কি করব, রাস্তায় মোটর দেখতে পেলাম না যে। আলিম হাসলো। রাস্তার মাঝখানে মোটর রাখতে আছে? ফাঁকা রাস্তা, কখন আর কোনো গাড়ি এসে ধাক্কা লাগিয়ে দেবে, তাই এক পাশে মোটর সরিয়ে রেখেছিলাম। নাও নাও নাও, উঠে এসো উঠে এসো। দীপু আর তপু মোটরে উঠে বসলো। মোটর চলতে শুরু করতে আলিম জিজ্ঞাসা করলো, জিনিসটা ঠিক জায়গায় পৌঁছে দিয়েছে তো? তপু বলল, তা দিয়েছি, কিন্তু কি সাংঘাতিক কুকুর, কামড়ালে তো আর বাঁচতে হতো না। আলিম আবার হাসলো। বুঝলে না, ওরকম ফাঁকা জায়গায় থাকে, বিপদ ঘটতে কতক্ষণ, সেই জন্যই বাঘা কুকুর রেখেছে। দীপু প্রশ্ন করলো, আচ্ছা, ওই জিনিসটা কি যেটা আমরা দিয়ে এলাম? অন্ধকারে আলিমের মুখ দেখা গেল না। মনে হলো দাঁতে দাঁত চেপে সে যেন অস্ফুট একটা শব্দ করলো। তারপর ঢোক গিলে বলল, ওষুধ, ওষুধ। বেচারা পানিতে ভুগছে, বাড়ি থেকেও বের হতে পারে না, তাই ওষুধ পাঠিয়ে দিলাম। সারাটা রাস্তা আর কোনো কথা হলো না। পুরনো আস্তানায় পৌঁছে বর্মি লোকটির হাতে দুজনকে ছেড়ে দিয়ে আলিম চলে গেল। পরের দিন উঠতে বেশ দেরি হয়ে গেল। আলিম এলো বিকালের দিকে। বিকেলে একটু না বেরোলে শরীর থাকবে কি করে? ওটু ওটু। ওদের স্বাস্থ্যের জন্য এত উদ্বেগের আসল কারণ বুঝতে দুজনের কোনো অসুবিধে হলো না। কিন্তু এও বুঝল এটা আদেশ, এই আদেশ মানতে হবে। সেই মোটর, তবু আজ মোটর নদীর ধার দিয়ে চলল। কয়েকটা জাহাজও দীপু তপুর চোখে পড়ল, আর সেই সঙ্গে সঙ্গে তাদের দুটো চোখ জলে ভরে উঠল। শেষ হলো মোহন বেঙ্গলি টেলসের আজকের নিবেদন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ভয়ের মুখোশ গল্পের প্রথম পর্ব। খুব শীঘ্রই আমরা এই গল্পের দ্বিতীয় তথা শেষ পর্ব নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।